যুদ্ধ ছেড়ে পালিয়েছে প্রায় 1 লাখ সেনা। গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন, এমনই খবর জানিয়েছে গণমাধ্যম। গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের একের পর এক আত্মহত্যার ঘটনায় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী মানসিক চাপ সৈনিকদের সক্ষমতার সীমানাকে ছাড়িয়ে যাচ্ছে। আর ইসরায়েলি প্রচারণার মাধ্যমের তথ্য অনুসারে প্রায় 1 লাখ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেনি। সম্প্রতি তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীতে মানসিক সমস্যার বিষয়টি নতুন কিছু না হলেও বিশেষজ্ঞদের অভিমত, গাজায় গণহত্যা ও ক্রমবর্ধমান সহিংসতার সঙ্গে এই আত্মহত্যার বিষয়টি সম্পর্কিত। ইসরায়েলি সেনাদের হাতে 2 বছরের কম সময়ে গাজায় প্রায় 60,000 মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 17,000 শিশু। তাদের অনেককে পুড়ে যাওয়া অথবা অঙ্গ হারানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইস্তানবুলের ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রমা মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডক্টর সাইদা এরওয়ার বলেন, গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনারা যুদ্ধজনিত ট্রমার পাশাপাশি বেসামরিক জনগণের উপর সহিংসতায় অংশ নেওয়া কিংবা তা প্রত্যক্ষ করার কারণে গভীর ও নৈতিক মানসিক বিপর্যয়ের মধ্যে যাচ্ছেন। এদিকে নিজ বাহিনীর জনশক্তির ভারসাম্য রক্ষা ও জনগণের মধ্যে গাজায় হামলার বৈধতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। অনেক রিজার্ভ সৈন্যরা পুনরায় দায়িত্বে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, 80% রিজার্ভ সৈন্য কাজে যোগ দিয়েছে। তবে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে এটি 60% মতো। সে হিসেবে প্রায় 1 লাখ সেনা পুনরায় কাজে আসেনি। চলতি বছরের এপ্রিলে ইসরায়েল বিমান বাহিনীর প্রায় কয়েক হাজার সদস্য যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও গত মে মাসে ইসরায়েলি সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা এক খোলা চিঠিতে এই যুদ্ধকে অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন। হারেজ পত্রিকা প্রকাশিত এই চিঠিতে গাজার যুদ্ধকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল সরকারকে দায়ী করা হয়। পাশাপাশি দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সেনাদের মানসিক বিপর্যয়ের বিষয়েও সতর্ক করা হয়। চিঠিতে বলা হয়, আমরা প্রত্যাশা করি সেনাপ্রধান সরকারের এমন কোনো আদেশ মানবেন না যা সেনাদের এমন কাজ করতে বাধ্য করবে যার পরিণতি তাদের সারা জীবনের জন্য তারা করে ফিরবে। বিশেষজ্ঞরা এই বলেও সতর্ক করেছেন যে আগামী প্রজন্মের নবীন সৈনিকদের মধ্যেও আরো বৃহত্তর পরিসরে মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘোষণা, পরের যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের মিসাইল সক্ষমতা দেখে হতভম্ব হয়েছিল বিশ্ব। ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে একের পর এক হামলা চালায় ইরানের অত্যাধুনিক মিসাইল, যার ধ্বংসলীলায় বিপর্যস্ত হয়ে শেষমেশ যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয় ইসরায়েল। কিন্তু দখলদারদের সেই পোড়া ক্ষত শুকাতে না শুকাতে এবার এসেছে আরো বড় দুঃসংবাদ। ইরান ঘোষণা দিয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সম্প্রতি ঘোষণা দেন, ইরান সফলভাবে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। তিনি বলেন, এই মিসাইল শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় প্রতিরোধযোগ্য নয় এবং এটি এমনকি বায়ুমণ্ডলের বাইরেও থাকা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। হাজিজাদে আরো বলেন, আমার বিশ্বাস আগামী কয়েক দশকে এই মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি তৈরি হবে না। হাইপারসনিক মিসাইল শব্দের গতির 5 গুণ বা তার চেয়েও বেশি গতিতে ছুটে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে একে শনাক্ত করা বা প্রতিহত করা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। এছাড়া এই মিসাইলের গতিপথ পূর্বাভাস করাও কঠিন, এমনকি রাডার ফাঁকি দিয়েও আঘাত হানতে সক্ষম এটি। গত কয়েক দশক ধরেই ইরান নিজস্ব প্রযুক্তিতে মিসাইল নির্মাণের মনোযোগ দিয়েছেন। 2020 সালে ইরানের তৎকালীন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি সুপারসনিক মিসাইল তৈরির ঘোষণা দেন, যেখানে টার্বোফাইন ইঞ্জিন ব্যবহারের কথা জানানো হয়। এরপর 2023 সালের জুনে ফাতেহ 2 সিরিজের মিসাইল উন্মোচন করে আইআরজিসি। দাবি করা হয় সেটি হাইপারসনিক, যার গতি শব্দের চেয়ে 13 গুণ বেশি। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করেন ফাতেহ 2 অত্যাধুনিক হলেও তা প্রকৃত অর্থে হাইপারসনিক নয়। এমনকি এখনো পর্যন্ত ইরান প্রকাশ্যে কোনো হাইপারসনিক বা সুপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালায়নি। তবুও ইরানি মিসাইলগুলোর বিস্ফোরক শক্তি, গতি এবং লক্ষ্যবস্তুর উপর নিখুঁত আঘাত হানার সক্ষমতা যে সত্যি ভয়ঙ্কর তার অস্বীকার করার উপায় নেই। যদি সত্যি ইরান এবার কার্যকর একটি হাইপারসনিক মিসাইল তৈরি করে থাকে, তাহলে এটি শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে। এমন বাস্তবতায় তেল আবিবের জন্য সামনে আরো অস্থির সময় অপেক্ষা করছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দাদের যুদ্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের অশান্তির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে রয়েছে দখলদার ইসরায়েল। কেউ কেউ একে আখ্যা দেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে, কারণ অঞ্চল জুড়ে সংঘাত, বিভাজন ও বিশৃঙ্খলা ছড়াতে গোপনে সক্রিয় থাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। এবার সেই ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ককে টার্গেট করার গুরুতর অভিযোগ এনেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা MIT। সম্প্রতি এক সতর্কবার্তায় MIT জানিয়েছে, ইসরায়েল তুরস্ক এজেন্ট প্রবেশ করে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরায়েলের চিরশত্রু ইরানের পাশে দাঁড়িয়ে এসেছে। এটাই ইসরায়েলকে ক্ষিপ্ত করে তুলেছে এবং তুরস্ককে তাদের গোপন তৎপরতার নতুন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলের কার্যক্রমের ধরন অনুযায়ী তারা যে দেশকে টার্গেট করে সেখানে চুপি চুপি এজেন্ট ঢোকায়, যারা পরে ওই দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এমনকি ইসরায়েল গুপ্ত হত্যার মতো চরম অপরাধ করতেও পিছপা হয় না। MITর মতে এখন ঠিক সেই কৌশলেই তুরস্ককে ঘায়েল করতে চাইছে দখলদার ইসরায়েল। তারা বলছে, ইরানের যেমন গোপন হত্যাকাণ্ড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো হয়েছিল, তেমনি ষড়যন্ত্র এখন তুরস্কের বিরুদ্ধে। উদ্দেশ্য দেশের ভিতরে বিভক্তি তৈরি করে স্থিতিশীলতা নষ্ট করা। এই হুমকি প্রতিরোধে জাতীয় ঐক্য জোরদার ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে MIT। এমন অভিযোগ নতুন নয়। গত জুলাইয়ের শেষ দিকে ইরানে রাজতন্ত্রের বিরুদ্ধে গোষ্ঠীগুলোর মাধ্যমে দাঙ্গা ছড়াতে চেয়েছিল ইসরায়েল। তবে ইরানি গোয়েন্দারা আগেই পরিকল্পনার গন্ধ পেয়ে 120 জনের বেশি সন্দেহভাজনকে আটক করে। এরও আগে জুনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি এজেন্টরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান পর্যন্ত গোপনে জানিয়ে দেয় ইসরায়েলি বাহিনীকে। পরে এসব চক্রান্ত ফাঁস হলে মোসাদের বেশ কয়েক ডজন গুপ্তচর ও সহযোগীকে গ্রেপ্তার করে ইরান। ইসরায়েল যুদ্ধে পাকিস্তানের পাশে থাকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার পাকিস্তান সফরে এসে দেশটির সঙ্গে 12টি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বলেন, প্রিয় পাকিস্তানের এসে আমি খুবই আনন্দিত। এদেশ আমার দ্বিতীয় ঘর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। রোববার 3 আগস্ট এক প্রতিবেদনের খবর দিয়েছে মেহের নিউজ। ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের 12 দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় ইরানের প্রতি পাকিস্তান সরকারের সংসদের রাজনৈতিক দলগুলোর এবং আলেম সমাজের সমর্থন আমাদের জন্য অত্যন্ত উৎসাহবঞ্চক ছিল। পেজেশকিয়ান বলেন, ইরান পাকিস্তান বন্ধুত্ব গভীর ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির মূল্য ভিত্তির একটি এবং পাকিস্তান শুধু প্রতিবেশী নয় বরং ভাইসম দেশ। তিনি জানান, দুই দেশের মধ্যে বর্তমানে $3 বিলিয়ন বাণিজ্য বিদ্যমান, যা স্বল্প সময়ে $10 বিলিয়নে উন্নত করা সম্ভব। বাণিজ্য, পর্যটন, যোগাযোগ, শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে সম্প্রসারণ উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই সফরে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, পর্যটন, পরিবহন, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ 12টি চুক্তি সই হয়। চুক্তিগুলো সীমান্ত, বাজার, যৌথ অর্থনৈতিক অঞ্চল, রেল, সড়ক, নৌপথে পরিবহন বাড়ানো এবং সীমান্ত শহরগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণের সহযোগিতাকে কেন্দ্র করে তিনি বলেন, সীমান্তে সন্ত্রাসের হুমকি মোকাবেলায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে। প্রসঙ্গত, 13 জুন থেকে 12 দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। 22 জুন যুক্তরাষ্ট্রে ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমাবর্ষণ করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। রোববার হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজে পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিলেন। প্রায় 2 বছর ধরে চলা দখলদার বাহিনীর আগ্রাসনে গাজায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। অবরুদ্ধ অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে খাদ্যের অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রতিদিন খাবারের অভাবে মৃত্যুর পাশাপাশি ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরা ইসরায়েলিদের গুলিতে প্রাণ হারাচ্ছেন। মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ঢাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্লেকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট গতকাল শনিবার রায় দেয় মিছিলটি এগিয়ে যেতে পারে। নিউ সাউথ ওয়েলস পুলিশের মতে তারা শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। মেলবোর্নেও একই সময়ে একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে ব্যাপক পুলিশ উপস্থিত ছিল।
স্বাধীনতাকামী ফিলিস্তিনের পাশে ইয়েমেনের মানুষ সবসময় থাকবে এবং যুদ্ধের ময়দানে গাজাবাসীকে কখনোই একা ছেড়ে যাওয়া হবে না বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি যোদ্ধারা। সম্প্রতি ইহুদিবাদী সন্ত্রাসের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরের অভিযান চালিয়েছে হুতি যোদ্ধারা। এই অভিযানে হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। অভিযানের পর এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর সহায়তায় আমরা সফলভাবে অভিযানটি সম্পন্ন করেছি। ইসরায়েলের দখল করা ইয়াফা তেল আবিব শহরের লোদ বিমানবন্দর, যেটি এখন বেন গুরিয়ন বিমানবন্দর নামে পরিচিত, সেখানে লক্ষ্যভেদ করেছে আমাদের প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, ইয়েমেনের মানুষ কখনোই গাজাকে একা ফেলে যাবে না। হুতি মুখপাত্র আরো বলেন, আমরা শত্রুর সব গতিবিধি ও ষড়যন্ত্র গভীর নজরে রাখছি, বিশেষ করে যারা ইয়েমেনি ফ্রন্টকে থামিয়ে দিতে চায়। তিনি সতর্ক করে বলেন, আমরা এবং আমাদের লড়াকু জাতির সব স্বাধীনতাকামী মানুষ সদা প্রস্তুত, সতর্ক ও আত্মবিশ্বাসী। আল্লাহর সহায়তায় আমরা শত্রুকে প্রতিহত করবই। সানা শহরের বিক্ষোভে একই সুর শোনা গেছে, লাখো মানুষ গাজা কখনো এক হবে না স্লোগান তুলে জানিয়ে দেয় ফিলিস্তিনিদের পাশে আছে ইয়েমেনের সাধারণ মানুষ। মুখপাত্র সারির স্পষ্ট ঘোষণা করে দেয়, এই হামলা প্রতীকী নয় বরং কৌশলগত, আর এমন অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ সম্পূর্ণভাবে শেষ হয়। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে জাপান সাগরে মহড়া চালাচ্ছে চীন রাশিয়া। জাপান সাগরে অ্যান্টি সাবমেরিন মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। আগামী মঙ্গলবার 5 আগস্ট পর্যন্ত এই যৌথ মহড়া পরিচালনা করবে দুই দেশের নৌবাহিনী। রোববার 3 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নির্দিষ্ট একটি জায়গায় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে মনে করা হচ্ছে, রাশিয়ার কাছাকাছি কোনো এক অঞ্চলেই মার্কিন এই ডুবোজাহাজ মোতায়েন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর যৌথ অ্যান্টি সাবমেরিন মহড়াটিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বার্তা সংস্থা রয়টার্স অবশ্য বলছে, রাশিয়া এবং চীনের যৌথ এই মহড়া পূর্ব পরিকল্পিতই ছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই। আগে থেকেই ঠিক ছিল 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত জাপান সাগরে মহড়া চলবে। রোববার শুরু হয়েছে এই মহড়ায় ব্যবহারিক দিকটি। তবে ট্রাম্পের পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের ঘোষণার পর এই মহড়ার গুরুত্ব এবং ভূ রাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। অনেকের মতে এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যুদ্ধ ছেড়ে পালিয়েছে প্রায় 1 লাখ সেনা। গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন গণমাধ্যম। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘোষণা, পরের যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দাদের যুদ্ধ ঘোষণা। ইরান ইসরায়েল যুদ্ধে পাকিস্তানের পাশে থাকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সিডনি হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিলে জুলিয়ান অ্যাসাঞ্জ। যুদ্ধের ময়দানে গাজাবাসীকে আমরা কখনোই একা ফেলে যাব না হুতি। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে জাপান সাগরে মহড়া চালাচ্ছে চীন রাশিয়া। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।